আসসালামু আলাইকুম। আজকে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটি চলো শুরু করি। এই নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ দেখো প্রতি বছর এটা থেকে প্রশ্ন আসে, আর এটা অনেক সময় অনেকে বলে এটা নাকি সবচেয়ে কঠিন চ্যাপ্টার, আবার এটা সবচেয়ে মজার চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের মধ্যে পরীক্ষার জন্য কি কি লাগে সেগুলির মধ্যে প্রথমে আমার যদি একটু বল নিয়ে ধারণা লাগবে। বল বল জিনিসটা নিয়ে আমার হালকা ধারণা লাগবে। তো এই বল জিনিসটা কি? ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি এই বলটা যদি আমি কোনো কিছুর উপর প্রয়োগ করি, তাহলে স্থির বস্তুর উপর যদি প্রয়োগ করা হয় বস্তুটি গতিশীল হবে, এবং গতিশীল বস্তুর উপর যদি আমি প্রয়োগ করি আমি সেই গতিশীল বস্তুকে স্থির করতে পারবো। তাহলে বল বল নিয়ে আমার কি লাগবে? বলটা হচ্ছে ত্বরণ সৃষ্টি করতে পারে, যেহেতু বল হচ্ছে ত্বরণ সৃষ্টি করতে পারে। এরপর হচ্ছে বল প্রয়োগের ফলে কোনো বস্তুতে বিকৃতি ঘটবে। এরপর হচ্ছে গতির দিক পরিবর্তন করতে পারবে। এরপর আর কি করা যায়? এই বল দিয়ে বল হচ্ছে আহ জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, কারণ প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তার মানে এটা জোড়ায় জোড়ায় কাজ করবে বল। এরপর হচ্ছে কোনো একটি বস্তুর যদি জড়তা বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে বলও আমার বেশি প্রয়োগ করতে হবে বস্তুটাকে গতিশীল করার জন্য। এটুকুই ছিল বল নিয়ে। তো বলের মধ্যে আমরা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক বল। দেখো তাহলে মৌলিক বল চারটা আছে। এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল। দুই নম্বর কি আছে? মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, তিন নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল, এরপর চার নাম্বার আছে দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলোর এক একটার বিনিময়কারী কণা আছে। প্রথমে এদের পাল্লা যদি আমি হিসাব করি, মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম, তড়িৎ চৌম্বকীয় বলের পাল্লাও সেম অসীম, সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে tan ইনভার্স 15 মিটার, দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে tan ইনভার্স 16 মিটার। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক বলের কোনটার কতটুকু পাল্লা। এরপর মহাকর্ষ বলের পাল্লা কিন্তু হচ্ছে অসীম। তো মহাকর্ষ বল গ্র্যাভিটির সাথে একটা সম্পর্ক, তার মানে এটার বিনিময়কারী কণা হচ্ছে গ্র্যাভিটন। তড়িৎ চৌম্বকীয় বলের বিনিময়কারী কণা কি? প্রোটন। আর সবল নিউক্লিয় বল হচ্ছে ম্যাসন বা গ্লুয়ন। তো দুইটা যদি অপশনে থাকে গ্লুয়ন দেখাবো। এরপর দুর্বল নিউক্লিয় বলের বিনিময়কারী কণা কি? বোসন। এখন এতটুকু জানলেই হবে। এখন আমাদের জানতে হবে মহাকর্ষ বলটা কি। মহাকর্ষ বল হচ্ছে যে কোনো দুইটি বস্তুর মধ্যে হচ্ছে যে আকর্ষণ বল। তো এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়ে যায় তখন সেটা হবে অভিকর্ষজ বল। এখন মহাকর্ষ বল যে কোনো বস্তুর ক্ষেত্রে হতে পারে। তড়িৎ চৌম্বকীয় বল, তবে মহাকর্ষ বলের আর তড়িৎ চৌম্বকীয় বলের মধ্যে যদি একটা পার্থক্য করি, তাহলে সেটা হচ্ছে মহাকর্ষ বল সবসময় আকর্ষণ করে, কিন্তু তড়িৎ চৌম্বকীয় বল আকর্ষণ এবং বিকর্ষণ উভয় করে। সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল এই দুইটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে। তো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন দুইটাকে এগুলিকে একসাথে বলা হয় নিউক্লিয়ন, যেহেতু নিউক্লিয়াসে থাকে। তো দেখো প্রোটন ধনাত্মক, প্রোটন ধনাত্মক, প্রোটন ধনাত্মক এইভাবে আছে। কোথায় আছে? নিউক্লিয়াসে। তো ধনাত্মক ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করার কথা, কিন্তু তাহলে তো নিউক্লিয়াসটা ভেঙে যাবে, কিন্তু নিউক্লিয়াস ভাঙে না কেন? সেটা হচ্ছে সেখানে সবল নিউক্লিয় বল কাজ করে, যে সবল নিউক্লিয় বলের কারণে এই প্রোটন এই নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয়ন গুলোকে এক জায়গায় করে ধরে রাখে। তাহলে সবল নিউক্লিয় বল বুঝলাম। এরপর দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল নিয়ে এতটুকু জানলে হবে, এটা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী, অর্থাৎ তেজস্ক্রিয় মৌলগুলো থেকে হচ্ছে বিটা ক্ষয় করে। দুর্বল নিউক্লিয় বলের কারণে হচ্ছে বিটা ক্ষয় হয়।
এখন বল, এই বলের একক কি? প্রথমে হচ্ছে বলকে প্রকাশ করি ধরো এফ দিয়ে। আমরা জানি বল হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এখানে এমটা হচ্ছে বল এবং এটা হচ্ছে ত্বরণ। এটার মাত্রা কি হবে? এম এল টি ইনভার্স টু। যেহেতু এল টি ইনভার্স টু এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে এবং এম এর মাত্রা এম দিলাম, এল টি ইনভার্স টু এটা ত্বরণের মাত্রা দিলাম, তাহলে এটা হচ্ছে বলের মাত্রা পেলাম। এরপর একক, একক কি? যদি বলি এসআই একক হচ্ছে নিউটন। নিউটন, এক নিউটন সমান 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু। ঠিক আছে। এরপর আরেকটা আছে হচ্ছে এফপিএস পদ্ধতিতে একক হচ্ছে পাউন্ডার। এখন 1 পাউন্ডার সমান কত? 0.13825 নিউটন। 0.13825। এরপর আরেকটা আছে হচ্ছে সেটা হচ্ছে সিজিএস। সিজিএস হচ্ছে একক কি? ডাইন। এখন 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এই এককগুলোই জানলে হবে। কারণ আমরা বল নিয়ে বলের সমীকরণটাও জেনে গেলাম, এরপর মাত্রা আর হচ্ছে একক, এই তিনটা। এরপর হচ্ছে ঘাত বল, আরেকটা আছে বলের ঘাত। তো ঘাত বল আবার সেটাকে উল্টা করে লিখলে বলের ঘাত। এই দুইটার মধ্যে তফাৎ আছে। তফাৎ জিনিসটা কি? এখানে তফাৎ কি কি আছে যদি বলি, ঘাত বল জিনিসটা কি? ঘাত বল মানে হচ্ছে খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত বল। আর বলের ঘাত হচ্ছে বল এবং ক্রিয়াকালের গুণফল। এই ঘাত বলটা তাহলে কোথায় দেখা যায়? যেমন ধরো ক্রিকেট বল, যখন হচ্ছে ক্রিকেটার ব্যাট করে তখন দেখা যায় কি ব্যাটসম্যান যখন ব্যাট করতেছে তখন খুব অল্প সময়ের মধ্যে বলটার উপর একটা বল ক্রিয়া করলো না? ক্রিকেট বলের উপর যখন ব্যাট দিয়ে আঘাত করলো তখন খুব অল্প সময়ে একটা বল প্রযুক্ত হলো, সেটা তখন সেখানে হচ্ছে ঘাত বল দেখা যায়। আর বলের ঘাত হচ্ছে কতক্ষণ সময় ধরে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা গুণ করলে যেটা আসে। তাহলে বলের ঘাত ধরলাম যে ইকুয়াল টু এফ ইন্টু টি। ঠিক আছে, এফ ইন্টু টি। তো আমরা জানি এফ ইকুয়াল টু এম এ, এম এ টি। এম এ টি আসলে এখন ত্বরণের মান যদি আমি বসাই তাহলে কি আসতেছে? ত্বরণের মান আমরা জানতাম ব্যাককে হচ্ছে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়, এম ইন্টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইন্টু টি। তাহলে কি হচ্ছে? এম বি মাইনাস ইউ, এম বি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। আমরা লিখতে পারি বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান হবে। এখন ঘাত বল খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত বল, এতটুকু জানলেই হবে। খুব অল্প সময়ে যে বলটা প্রযুক্ত হয়। এখন কিছু যদি শর্ত জানি, সেটা হচ্ছে এটা হয়
বৃহৎ মান বিশিষ্ট কিন্তু ক্ষণস্থায়ী। এটার ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, এতটুকু হলে হবে। এরপর আর গাত বলের একক কি, সেম বলের একক নিউটন। এটার ক্ষেত্রে একক কি, যেহেতু এখানে ক্রিয়াকাল সময়টা আমি গুণ করে দিব নিউটন সেকেন্ড। এরপর এককের পর আমার লাগবে মাত্রা, সেম এখানে নিউটন যেহেতু আসছে তাহলে আগেরটাই এমএলটি ইনভার্স টু বলের মাত্রা। এখানে সময়টা গুণ হবে, সময় গুণ হলে কি আসবে, এমএলটি ইনভার্স 1। মাত্রার পর আমার লাগবে হচ্ছে এটা অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি করে। অল্প সময়ে বিশাল একটা ত্বরণ সৃষ্টি করবে, আর এটা কি করে, ভরবেগের পরিবর্তন করে। আর ঘাত বল হলো কারণ এবং বলের ঘাত হচ্ছে হলো ফলাফল। কারণ দেখো ঘাত বল প্রয়োগের ফলে কিন্তু বলের ঘাতটা হচ্ছে, এটা খুব অল্প সময়ে, এটা কিন্তু বৃহৎ সময়, আর বৃহৎ সময়টাকে ভাগ করলে তো অল্প অল্প সময়ই হয়। তো এগুলি ছিল বলের ঘাত এবং হচ্ছে ঘাত বলের মধ্যে কি কিছু বেসিক পার্থক্য, এতটুকু জানলেই হবে। এরপর টপিকটা হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ জিনিসটা কি, ঘর্ষণ বল নিয়ে যদি একটু বলি, ধরো তুমি এই রাস্তা দিয়ে যাবা, হ্যাঁ, তুমি যখন এই রাস্তা দিয়ে যাবা দেখবা হচ্ছে এখানে একটা বাঁধার কাজ করে, যে বাঁধার কারণে তোমার এক্সট্রা কিছু শক্তি এখানে খরচ হয়ে যায়, অর্থাৎ এখানে উঁচু নিচু বিভিন্ন খাঁজ থাকে, যার কারণে হচ্ছে তুমি স্মুথলি যেতে পারো না। এগুলি মূলত হচ্ছে ঘর্ষণ বল, যেটা তোমার গতিতে বাধা সৃষ্টি করে। তো ঘর্ষণ বলটা কিরকম সেটা আমরা বুঝলাম, সেটা আমরা জানিও। এখন দেখো ঘর্ষণ বল নিয়ে এই চ্যাপ্টার থেকে ভালোই সিকিউ আসে। প্রথমে দেখো প্রযুক্ত বল। ঘর্ষণ বল, আরেকটা হচ্ছে নিট বল। এখানে ঘর্ষণ মানে এটা বাধা সৃষ্টি করতেছে এই বলটা। বিষয়টা বুঝো কিরকম হচ্ছে, ধরো তুমি যে রাস্তা দিয়ে যাবা সেই রাস্তার ঘর্ষণ বল হচ্ছে 20 নিউটন, ঠিক আছে। এখন তুমি বস্তু যেটা নিয়ে যাবা সে বস্তুতে বল প্রয়োগ করতেছো কত, 20। এখন এই 20 নিউটন 20 নিউটন কাটাকাটি হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘর্ষণ বলটা বিপরীত দিক থেকে কাজ করতেছে। তাহলে তুমি নিট বল কত পাবা, নিট বল 0, তার মানে বস্তু যে জায়গায় আছে সেই জায়গায় থেকে যাবে। আবার ধরো ঘর্ষণ বলটা যেখানে তুমি যে রাস্তা দিয়ে যাবা সেই রাস্তার ঘর্ষণ বল 25, তুমি প্রয়োগ করতেছো 25 নিউটন, তাহলেও নিট বল হবে 0, ঠিক আছে। এখন ধরো তুমি যে রাস্তা দিয়ে যাবা সেই রাস্তার ঘর্ষণ বল 20 নিউটন, তুমি প্রয়োগ করতেছো 30 নিউটন, তার মানে তোমার নিট বল কত হবে, নিট বল কার্যকর বল হবে 10 নিউটন। তো আমরা এতক্ষণ পর্যন্ত বস্তুটা স্থির ছিল, বল প্রয়োগ করছিলাম, কিন্তু ঘর্ষণ বলের কারণে সেটা কাটাকাটি হয়ে গেছে, বস্তুর কোনো সরণ হয়নি। কিন্তু এখন বস্তুটা সরণ হবে, কারণ এখন আমরা একটা কার্যকর বল পাচ্ছি, এই বলটার কারণে বস্তুটা সরণ হবে। তো সেম ভাবে ধরো রাস্তার ঘর্ষণ বল হচ্ছে 20, আর আমি প্রয়োগ করলাম 40, তাহলে 20 নিউটন কার্যকর বল হবে, বস্তুটা আরো এগিয়ে যাবে, ঠিক আছে।
এই গ্রাফটা বুঝতে পারলে হলো। এরপর হচ্ছে আমরা ডাইরেক্ট সমীকরণে চলে যাব। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, আরেকটা আছে গতীয় ঘর্ষণ। প্রথম স্থিতি ঘর্ষণ নিয়ে যদি বলি, স্থিতি ঘর্ষণটা কিরকম? স্থিতি ঘর্ষণের সীমাস্ত মান অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। স্থিতি ঘর্ষণের সীমাস্ত মান অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। ঠিক আছে, এই থিওরিটা আমরা জানি। এখন তাহলে স্থিতি ঘর্ষণের সীমাস্ত মানটা কিরকম ধরলাম? স্থিতি ঘর্ষণের সীমান্ত মান হচ্ছে Fs, অবিলম্ব প্রতিক্রিয়া আর এর সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন তুললে Fs ইকুয়াল টু মিউ এস আর। এখানে কোনটা কি? Fs হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমাস্ত মান, আর মিউ এস হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমরা সাইড করে রাখি, এটা আবার লাগবে। Fs সমান মিউ এস আর। এরপর গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণের ক্ষেত্রে হচ্ছে গতীয় ঘর্ষণ বলের মান সেম ভাবে অবিলম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। ঠিক আছে, তো আমরা সেম ভাবে লিখি। এখানে আমরা এফ কে দিয়ে প্রকাশ করলাম, সমানুপাতিক আর এফ কে সমানুপাতিক চিহ্ন তুললে কি দিতে হবে? মিউ কে আর একটা ধ্রুবক আনতে হবে। কোনটা কি? এফ কে হচ্ছে গতীয় ঘর্ষণ বল, যেটা আমরা ইউজ করব, গতীয় ঘর্ষণ বল যেটা দেওয়া থাকবে। মিউ কে সমান হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এখানে একটা সমীকরণ, দুইটা কিন্তু সেম, কিন্তু গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা কে দিয়ে প্রকাশ করছি, এখানে এফ কে আর এখানে এফ এস, এতটুকুই তফাৎ। ঠিক আছে, কি কি পেয়েছি? এই দুইটা সমীকরণ আমরা পেয়েছি, এগুলি আমরা ইউজ করব। আরেকটা জানতে হবে এখন, ঘর্ষণ কোণ। এটা কিরকম? ধরো এই একটা রাস্তা, হ্যাঁ, আমি একের উপর এই বাক্সটাকে নিয়ে যাব। এই বাক্সটার এদিক বরাবর বল প্রয়োগ করছে এফ, উপর দিক বরাবর কাজ করতেছে অবিলম্ব প্রতিক্রিয়া আর। ঠিক আছে, ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে, এদিকে কাজ করতেছে এফএস। এফএস এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এখন এদিক বরাবর, তাহলে এদিকে একটা বল, এদিকে একটা বল, ভেক্টর অনুযায়ী একটা লব্ধি পাবো। এই লব্ধিটাকে ধরলাম এস। এখানে একটা কোণ উৎপন্ন হলো না? এই কোণটাই হচ্ছে ঘর্ষণ কোণ।
তাহলে ওই এখানে এই যে অবিলম্ব আমরা কিভাবে বলতে পারি যে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া আর ও স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান Fs এর লব্ধি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। তার মানে সীমাস্থ ঘর্ষণের ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া আর এবং হচ্ছে স্থিতি ঘর্ষণের সীমাস্থ মান Fs এর লব্ধি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। তো আমরা লিখতে পারি এখানে হচ্ছে tan থিটা, এখান থেকে আমরা লিখতে পারি কি tan থিটা ইকুয়াল টু Fs ডিভাইড বাই আর। ঠিক আছে, Fs ডিভাইড বাই আর এখানে ইকুয়াল টু মিউ এস, এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে কি পেলাম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 ইন্টু মিউ এস। এটাও একটা সমীকরণ পেলাম। এখন এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মিউ এস সাধারণত হচ্ছে এই মিউকে এর চেয়ে বেশি হয়, অর্থাৎ মান যেগুলি দেওয়া থাকে এগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মান দেয়। যেমন ধরো মিউ এস এর মান দিতে পারে 0.1, 0.2, এই জাতীয় মানগুলো দিবে। এটা কিন্তু গতীয় ঘর্ষণ থেকে বেশি হবে, স্বাভাবিকভাবে দেখা যায়। এর পরের টপিকটা কি? পরের টপিক হচ্ছে নতিকোণ। নতিকোণ মানে বুঝছো, হেলানো কোনো একটা তলে, ধরো কোনো একটা বস্তু, এই একটা হেলানো তল, এই জায়গায় একটা বস্তু আছে। এই বস্তুটার ক্ষেত্রে ধরো এই বস্তুর ভর হচ্ছে ধরলাম 5 কেজি। এখানে একটা কোণ উৎপন্ন করছে, যে কোণটা হচ্ছে কত, ধরো 45 ডিগ্রি ধরে নিলাম। এখন আমাকে বললো যে এখানে মিউ এস এর মান, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান 0.4। তাহলে এখন বস্তুটি গড়িয়ে পড়বে কিনা এটা আমাকে জিজ্ঞেস করলো। বস্তুটা এখান থেকে গড়িয়ে পড়বে কিনা, আমাকে মিউ এস এর মান দেওয়া আছে। তো আমরা দেখেছিলাম ওখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 ইন্টু মিউ এস। তো আমরা যদি এখানে মানগুলো বসাই, মিউ এস এর মান 0.4, আমরা পাচ্ছি 21.8। এই আমরা কোণের মান পেলাম 21.8 ডিগ্রি। তার মানে 21.8 ডিগ্রি হলে এখানে এই বস্তুটা এই জায়গায় স্থির থাকবে। অর্থাৎ নতিকোণ যদি এই কোণটাকে বলা হয় মূলত নতিকোণ। এই নতিকোণ যদি 21.8 ডিগ্রি হয় তাহলে বস্তুটা ঠিক এই জায়গায় স্থির থাকবে। তার মানে বুঝতে পারলাম নতিকোণের সংজ্ঞা আমরা কি দিব, আনত কোণের, আনত তলে কোনো তলে, আনত কোনো একটা তলে, অর্থাৎ আনত তলকে যে কোণ পর্যন্ত হচ্ছে বাঁকালে, অর্থাৎ যে কোণ অপেক্ষায় যদি আমি বেশি কোণে বাঁকাই তাহলে সেক্ষেত্রে বস্তুটা গড়িয়ে পড়ে যাবে, তাহলে সেটি হচ্ছে নতিকোণ। অর্থাৎ এখানে আমি যদি এই নতিকোণের চেয়ে বেশি কোণে এটা বাঁকানোর চেষ্টা করি তাহলে বস্তুটা এখান থেকে গড়িয়ে পড়বে। আর 21.8 ডিগ্রিতে রাখলে এটা গড়িয়ে পড়বে না, এটা এখানে স্থির থাকবে। ঠিক আছে, তাহলে আমরা নতিকোণের ক্ষেত্রেও সেম ভাবে লিখতে পারি, নতিকোণ আলফা যদি হয় ইকুয়াল টু tan ইনভার্স মিউ এস। ঠিক আছে, এটা নতিকোণের ক্ষেত্রেও সেম ভাবে দেখে আলফা থিটা যে কোনো একটা দেখাতে পারো। এবার আমাদের কিছু এগুলি ছিল মূলত বেসিক এখানে ঘর্ষণ কোণ বা এর হিসাবের ক্ষেত্রে। এরপর হচ্ছে কিছু এই থিওরিগুলো ইউজ করে আমরা কিছু সমীকরণ লিখব। এই সমীকরণগুলো হচ্ছে 3টা সমীকরণ আছে। 1 নম্বরের ক্ষেত্রে আমরা লিখব এফ, যখন কোনো বস্তু গড়িয়ে পড়বে। আগে চিত্রটা দেখি।
এখানে একটা বস্তু আছে। হুম, এই বস্তুটার ক্ষেত্রে কি কি বল, আমি F বল প্রয়োগ করে বস্তুটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো এদিক বরাবর কাজ করতেছে কি, এদিক বরাবর কাজ করতেছে অবশ্যই হচ্ছে mg sin থিটা, কারণ এদিক বরাবর একটা বস্তুটার বল নিচের দিকে কাজ করতেছে, যেটা হচ্ছে mg। এরপর সোজা এদিক বরাবর একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করে, আর একটা বল ঠিক বরাবর নিচের দিকে কাজ করে। এখন এটা কি হবে, mg cos থিটা, এখানে একটা কোণ উৎপন্ন করলো না, এটাই হচ্ছে থিটা কোণ। এই জায়গায় একটা কোণ আছে, এই কোণটাকে আমরা ধরলাম কি, এটা তো নতিকোণ, এই কোণটা বলছিলাম নতিকোণ, তো এটাকে আমরা আলফা ধরলাম, এটা থিটা। এদিক বরাবর যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে mg cos থিটা, তাহলে এদিক বরাবর স্বাভাবিকভাবে সেটা কি হবে, mg sin থিটা। এরপর উপরের দিকে যেটা, সেটা তো প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া অবিলম্ব প্রতিক্রিয়া। এই চিত্রটা আমরা বুঝলাম, mg sin থিটা নিচের দিকে, F বল উপরের দিকে, এবং হচ্ছে ভূমি বরাবর নিচের দিকে কাজ করতেছে mg, এবং অবিলম্ব প্রতিক্রিয়ার বিপরীত দিকে কাজ করতেছে mg cos থিটা। তাহলে এখানে আমরা কি, F বলটা এখন কি হবে, এখানে এই F বলটা অর্থাৎ কার্যকর যে F বলটা আমরা পাচ্ছি সেটা হবে mg sin আলফা প্লাস মিউ s cos আলফা ডিভাইড বাই মিউ s sin থিটা প্লাস cos থিটা। ঠিক আছে, এখানে মিউ এসটা কি, মিউ এস এখানে দেওয়া থাকবে, এখানে অর্থাৎ স্থিতিকর্ষণ গুণাঙ্ক একটা মান দিয়ে দিবে, এখানে একটা মান দিয়ে দিবে, এই মিউ এস এর মানটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যাওয়ার ক্ষেত্রে কি পরিমাণ বাধা পড়তেছে একটা গুণাঙ্কের মান দিয়ে দিবে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা দিয়ে দিবে। তো এখানে mg sin আলফা প্লাস মিউ এস cos আলফা ডিভাইড বাই মিউ এস sin থিটা প্লাস cos থিটা। এই সমীকরণটা আমরা কখন ইউজ করব, যখন কোনো বস্তু উপরের দিকে চলার উপরের দিকে চলে, অর্থাৎ যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে F বলটা উপরের দিকে যাচ্ছে, যখন, এটা একটু লিখে দিই, যখন বস্তু উপরের দিকে যায়, এখন বস্তুটা হয়তো এদিকেও চলতে পারে, যদি এমন হতো যে আমি বস্তু উপর থেকে নিচের দিকে নামাচ্ছি, এদিক বরাবর আসলে তখন কি হতো, তখন আমরা লিখতাম F ইকুয়াল টু, এখানে সব সেম থাকবে, শুধু মাইনাস আসবে, mg sin আলফা মাইনাস মিউ এস cos আলফা, নিচে হচ্ছে মিউ এস sin থিটা প্লাস cos থিটা। এই জায়গায় একটা মাইনাস আসবে, তো দেখো এখানে মিউ এসটা তখন হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে, সেই জন্য হচ্ছে সেটা এখানে মাইনাস মাইনাস, সেটার আগে মাইনাসটা দিয়ে দিচ্ছি, বাকি সব জায়গায় সেমই আছে। মিউ এস sin থিটা প্লাস cos থিটা, এটা আমরা কখন ইউজ করব, যখন নিচের দিকে যাবে, বস্তু নিচের দিকে চলে, এদিক বরাবর যখন নিচের দিকে আসবে, বস্তু উপরে ওঠার ক্ষেত্রে এটা, আর যখন বস্তু নিচের দিকে নামবে তখন আমরা এটা ইউজ করব। যদি দেখো এখানে থিটা ইকুয়াল টু 0 হলো, 0 যদি হয়, এই কোণটা থিটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা পাচ্ছি F ইকুয়াল টু mg মিউ এস cos আলফা মাইনাস sin আলফা। ঠিক আছে, এরপর থিটা ইকুয়াল টু 0 হলে F ইকুয়াল টু mg মিউ এস cos আলফা মাইনাস sin আলফা। পরবর্তীতে যদি আমরা দেখি আরেকটা সমীকরণ, তাহলে এটা গেল। এখন ধরো আলফা ই 0, আলফা ইকুয়াল টু 0 হলে কি হবে, চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আলফা ইকুয়াল টু যদি নতিকোণই যদি না থাকে,
তখন চিত্রটা কিরকম হচ্ছে, এ একটা বস্তু, এই বস্তুর উপর এদিক বরাবর কাজ করতেছে একটা বল, এদিক বরাবর একটা বল, এদিক বরাবর একটা বল, এদিক বরাবর তো অবশ্যই এমজি কাজ করবে, উপরের দিকে কাজ করবে অবিলম্ব প্রতিক্রিয়া। আমি বস্তুটাকে ধরো এইভাবে রশি দিয়ে কোনো একটা ভাবে টানতেছে, একটা কোণ উৎপন্ন করলো যেটা আনুভূমিক উপাংশের সাথে, সেটা হচ্ছে থিটা। এদিক বরাবর কাজ করতেছে এফ কস থিটা, যেহেতু এটা এফ ছিল, এটা হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, তখন চিত্রটা এরকম হবে। তখন কি হচ্ছে দেখো, তখন সমীকরণটা পুরো পাল্টে যাচ্ছে। এখন আলফা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি এফ ইকুয়াল টু মিউ এস এম জি ডিভাইড বাই মিউ এস সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে মিউ এস এম জি ডিভাইড বাই মিউ এস সাইন থিটা প্লাস কস থিটা, এই সমীকরণটা আমরা পাবো। লিফটের ক্ষেত্রে কি হয়, এটা ধরো একটা লিফট। তো যখন তুমি, আমরা জানি অভিকর্ষজ ত্বরণ জি নিচের দিকে কাজ করে, উপরে ওঠার ক্ষেত্রে তুমি এ ত্বরণে ধরো উপরে উঠবা, তো এ ত্বরণটা উপরের দিকে কাজ করবে। তো এক্ষেত্রে কি হচ্ছে, উপরে ওঠার ক্ষেত্রে হচ্ছে নিত্র ত্বরণ জি প্লাস এ, নিচে নামার ক্ষেত্রে নিট ত্বরণ জি মাইনাস। কারণ দেখো, তুমি যখন এ ত্বরণ উপরে উঠতেছো, তখন তোমার উপর এ ত্বরণও কাজ করতেছে, আবার অভিকর্ষজ ত্বরণও কাজ করতেছে, দুইটা ত্বরণ একসাথে কাজ করতেছে, সেই জন্য জি প্লাস এ। যখন তুমি নিচে নামতেছো, তখন হচ্ছে সেক্ষেত্রে এগুলো অনেকটা আপেক্ষিক বেগের মতো। ধরো এদিকে তুমি এ বেগে যাচ্ছ, এদিকে জি বেগে নামতেছো, তাহলে একটার বিপরীত দিকে। তো সেই জন্য এটা মাইনাস দিলে, অর্থাৎ যদি আমি হিসাব করি এ মাইনাস জি, যেহেতু নিচের দিকে এদিক বরাবর একটাকে মাইনাস ধরলে, তাহলে এ প্লাস জি হয়ে যাচ্ছে। সেই হিসেবে অর্থাৎ এটা আপেক্ষিক বেগ হিসাব করলে অনেকটা এভাবেই আসে। তো যেহেতু দুইটা ত্বরণ যখন নিচে নামবো, অভিকর্ষজ ত্বরণের নিচের দিকে, আমি নামতেছি এ ত্বরণের নিচের দিকে, তো সেহেতু একটা থেকে একটা মাইনাস করতে হবে, জি মাইনাসে। ঠিক আছে, তো এখন বলটা কিরকম হবে, উপরে ওঠার ক্ষেত্রে বল এফ ইকুয়াল টু এম জি প্লাস এ, আর নিচে নামার ক্ষেত্রে এফ ইকুয়াল টু এম জি মাইনাস এ। এই দুইটা সমীকরণই আছে লিফটের ক্ষেত্রে। এরপর আমরা দেখব বন্দুকের গুলির হিসাবগুলো। বন্দুকে কি হয়, যে একজন মানুষ বন্দুক যখন তাক করে গুলি করে, এই ধরো একটা বন্দুক, এটা একটা বন্দুক। তো এখানে কি হয়, যে একজন, এখানে গুলিটা ধরো এই একটা বুলেট, এটা বের হয়ে চলে যাচ্ছে এদিকে। তো বন্দুক থেকে যখন গুলি করবা, তখন দেখবা যে বন্দুকে পিছনে একটা ধাক্কা দেয়। তো এদিক বরাবর যেহেতু গুলিটা বেরিয়ে যাচ্ছে, তাহলে বন্দুক পিছনের দিকে একটা ধাক্কা দিবে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সেই জন্য বল যেহেতু এদিকে প্রযুক্ত হচ্ছে, প্রতিক্রিয়াটা এদিকে আসবে। তো বন্দুকের একটা বর আছে, এই বরটা হচ্ছে এম। এই বুলেটের একটা বর আছে, সেই বরটা হচ্ছে এম। তো সেক্ষেত্রে আমরা যে সমীকরণটা লিখতে পারি বর বেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, এম বি ইকুয়াল টু মাইনাস এম ইউ, কারণ একটা আরেকটা বিপরীত দিকে যাচ্ছে। তো দেখো, বন্দুকের ব্যাগ কিন্তু কাজ করতেছে এদিক বরাবর, কিন্তু বুলেটের ব্যাগ কাজ করতেছে এদিক বরাবর। এটা আহ, এটা স্মল লেটারে লিখলাম বি, এটা ক্যাপিটাল বি বুঝার জন্য। তাহলে এই এম বি ইকুয়াল টু মাইনাস এম ইউ, বন্দুকের বর, বন্দুকের ব্যাগ, এবং হচ্ছে এটা গুলির বর, গুলির ব্যাগ। তো আচ্ছা, এটা কি ইউ ধরলাম, যদি ইউ লিখছি, তো এখানে তো বোঝাই যাচ্ছে এই এমটা হচ্ছে বুলেটের বর কম, তার মানে এটার সাথে ব্যালেন্স করতে হলে এর ব্যাক অবশ্যই বেশি হতে হবে। আর এখানে বন্দুকের বর বেশি, ব্যালেন্স করতে হলে ব্যাক কম হতে হবে, সেই জন্য দেখা যায় বুলেটের ব্যাক বেশি, কিন্তু বন্দুক হালকা একটু ধাক্কা দেয়। ঠিক আছে, এম বি ইকুয়াল টু মাইনাস এম। এবার রকেট, রকেট কিভাবে যায়, এটা হচ্ছে রকেটের হিসাবগুলো আমরা দেখবো। আগে একটা রকেট আঁকে।
এটা হচ্ছে একটা রকেট, ধরো এভাবে দিলাম রকেট। তো রকেটে কি হয়, পিছন দিক থেকে জ্বালানিগুলো ইউজ করে একটা ধোঁয়া বা শক্তি উৎপন্ন করে, যে শক্তিটা দিয়ে সেটা সামনের দিকে যায়, উপরের দিকে উঠে যাবে না, তো নিচের দিকে প্রচুর ধোঁয়া হচ্ছে, জ্বালানিগুলো পুড়িয়ে সেটা উপরের দিকে উঠবে। এফ বলে সেটা উপরের দিকে উঠতেছে, আর রকেটের ভর হচ্ছে এম। এখন রকেটের যে সমীকরণগুলো আছে সেগুলো আমরা কিভাবে আসতেছি সবগুলো একটা একটা দেখব। ইজি আছে এবং কঠিন না। রকেট হচ্ছে নিজের জ্বালানি পুড়িয়ে উপরের দিকে উঠে, যখন রকেটটা উপরের দিকে উঠতেছে সেটা নিজের জ্বালানিগুলো খরচ করতেছে। তার মানে রকেট যেহেতু জ্বালানি খরচ করতেছে, সে তার মধ্যে ধরো 500 লিটার জ্বালানি ছিল, তার ভর ধরো হচ্ছে 100 কেজি, জ্বালানি আছে 500 কেজির মতো। এখন যখন সেটা এগুলি পুড়িয়ে পুড়িয়ে উপরে উঠতেছে, তার মানে অবশ্যই এটা ধরো এখন টোটাল ভর হচ্ছে 600, যখন সেটা নিচে ছিল তখন এর ভর ছিল 600, যখন সেটা আস্তে আস্তে উপরে উঠতেছে তখন এখান থেকে কিছু খরচ করতেছে না জ্বালানি, খরচ করতে করতে জ্বালানি কমে যাচ্ছে, তার মানে উপরে উঠতে উঠতে দেখা গেলো যে এর ওজন 400, 300, 200 এভাবে হয়ে যাচ্ছে। তো এখন ভর তো কমে যাচ্ছে, তো সেটা আমাদের অবশ্যই হিসাব করতে হবে। তো সেই হিসেবে সমীকরণগুলো একটু জটিল হয়ে যায়। প্রথমে আমাদের কি কি দেওয়া আছে সেগুলি যদি লিখি, প্রথমে ধরলাম যে জ্বালানি সহ ভর এম, রকেটের ভর। এরপর ধরলাম যদি ডেল টি সময়ে, এটা সময়ের ব্যবধান দেখালাম, ডেল টি সময়ে ডেল এম পরিমাণ, কি পরিমাণ জ্বালানি খরচ হচ্ছে, পরিমাণ জ্বালানি খরচ করে বি বেগে, জ্বালানি খরচ করে বি বেগে জ্বালানি, না না জ্বালানিগুলোই তো নির্গত হবে, জ্বালানি বি বেগে নির্গত হয়, কারণ নিচের দিকে একটা ব্যাগে নির্গত হবে না, না হলে সেটা উপরে যাবে কেমনে, নির্গত হয়। তবে জ্বালানি কি পরিমাণ ব্যবহার হচ্ছে, ব্যবহারের হার সময় দিয়ে ভাগ করতে হবে, ডেল এন ডিভাইড বাই ডেল টি। এরপর আমরা বলের ঘাত কি জানি, কতক্ষণ সময় ধরে, এফ টি বলের ঘাত সমান হচ্ছে আমরা জানি ভরবেগের পরিবর্তন, ডেল এম বি। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন। তো এখানে লিখা যায় এফ ইকুয়াল টু ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু বি। ঠিক আছে, এটা তো আমরা প্রথমেই দেখেছিলাম, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সময়। এরপরে সমীকরণ যদি গঠন করি, আমরা জানি এফ ইকুয়াল টু এম, এতটুকু তো আমরা জানি। এখন এই এমটা তো রকেটের ভর, তো রকেটের ভর এম এ এফ এর মান কিন্তু আমরা এখানে একটা পেয়েছিলাম, সেটা যদি লিখি ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু কি হবে, ইন্টু বি। এগুলো একটু মুছি। তাইলে আমরা এখানে লিখতে পারি কি, এম এ ইকুয়াল টু ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু বি। এই এমটা কিন্তু রকেটের ভর, তো রকেটের ভর ক্যাপিটাল এম ধরেছিলাম, এম এ ইকুয়াল টু এটা জ্বালানি সহ ভর, তাহলে ত্বরণটা কি হবে 1/m, এটা হচ্ছে সমীকরণ ত্বরণ। তাহলে আমরা রকেটের ত্বরণটা পেয়ে গেছি। এখন ত্বরণ আমাদের জানা আছে, এই ত্বরণটাই মূলত হচ্ছে রকেটের ক্ষেত্রে এই ত্বরণটাই লাগে। এরপর রকেটটা যখন ভূপৃষ্ঠের খুব কাছাকাছি হবে, ভূপৃষ্ঠের কাছাকাছি
কাছাকাছি স্থানে কি হবে, নিট ত্বরণ এফ প্রাইম এ মাইনাস জি, অভিকর্ষজ ত্বরণটা আমাকে মাইনাস করতে হবে, কারণ সেটা বাধা সৃষ্টি করবে। অর্থাৎ পৃথিবীর যত কাছাকাছি থাকবে তখন তো অভিকর্ষজ ত্বরণটা একটা বাধা দিবে। তখন কি হবে, আমি ওই সমীকরণে মানটা বসাই দিব, জাস্ট 1/m del m ডিভাইড বাই del t বি মাইনাস জি। এটা ভূপৃষ্ঠের কাছাকাছি স্থানে নিট ত্বরণ। এখন আমরা দেখেছিলাম এফ ইকুয়াল টু, যেটা দেখেছিলাম এম এ দিয়ে যেটা বের করেছিলাম, ওই ডেল এম ডিভাইড বাই ডেল টি ইন্টু বি। এখানে এফটা হচ্ছে রকেটের উপর সৃষ্ট ধাক্কা এবং এটা হচ্ছে ত্বরণ, ধাক্কার ফলে যে ত্বরণটা সৃষ্টি হয় সেই ত্বরণটা। কৌণিক হিসাব নিকাশ শুরু করার আগে আরেকটা লাস্ট যেটা হচ্ছে 9 আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা আমরা জানি, সংঘর্ষের আগের ভরবেগ এবং হচ্ছে শেষের ভরবেগ গুলো হচ্ছে সেম থাকবে। এমবি ভরবেগের সংরক্ষণ সূত্র, m1 b1 প্লাস m2 b2 m3 b3 ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে শেষ বেগটা আগে লিখলাম, আদি বেগটা পরে লিখলাম, দুইটার মধ্যে সেম হবে, আগেও লিখতে পারো পরেও লিখতে পারো। অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগ, মোট ভরবেগ, আর হচ্ছে সংঘর্ষের পরে মোট ভরবেগ সেম থাকবে, তখন সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, সংরক্ষণ সূত্রটা মেনে চলবে। বাস, এখন হচ্ছে রৈখিক হিসাব নিকাশের মধ্যে আর কোনো ঝামেলা নাই। এরপর আমরা চলে যাব হচ্ছে কৌণিক গতির যে হিসাবগুলো আছে সেখানে। কৌণিক গতি, কৌণিক গতি আর রৈখিক গতির মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা মোটামুটি আমরা জানি। তো রৈখিক গতির ক্ষেত্রে আমরা সরণের ক্ষেত্রে কি ইউজ করি দেখো, এস, আর হচ্ছে সময়ের ক্ষেত্রে ইউজ করি টি, ত্বরণের ক্ষেত্রে এ, ব্যাগকে প্রকাশ করি বি দিয়ে। তো আমরা কৌণিক গতির ক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন করবো না, এস কে লিখবো থিটা দিয়ে, সময় সময়ই থাকবে। আর যেটা এ দিয়ে আমরা ত্বরণ প্রকাশ করতাম সেটা হচ্ছে কৌণিক ত্বরণের ক্ষেত্রে সেটা আমরা আলফা ইউজ করব, আর ব্যাগের ক্ষেত্রে আমরা ইউজ করবো ওমেগা। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা টার্মগুলো জেনে রাখলাম। এতটুকু জানার পরে এখন আমরা কৌণিক গতির যেসব টার্মগুলো আছে, যেসব রাশিগুলো আছে সেগুলি নিয়ে হালকা যদি জানি। যেমন ধরো রাশি কি কি আছে, 1 নম্বর রাশি, এদের এককটা কি এবং মাত্রাটা কি। ঠিক আছে, রাশি, একক, মাত্রা। তো রাশির ক্ষেত্রে প্রথমে যদি লিখি কৌণিক সরণ প্রকাশ করবো কি দিয়ে, থিটা দিয়ে। তো এখন কৌণিক সরণের একক কি, রেডিয়ান, রেডিয়ান। আর মাত্রা, এটার কোনো সেলুসারের বইয়ে হচ্ছে কোনো মাত্রা নাই লেখা আছে। এরপর 2 নম্বরে কৌণিক সরণের পর আমরা পাচ্ছি কৌণিক বেগ, কি দিয়ে প্রকাশ করবো, ওমেগা দিয়ে, রেডিয়ান পার সেকেন্ড। আমরা রৈখিক বেগের ক্ষেত্রে যেটা মিটার পার সেকেন্ড, এখানে আমরা রেডিয়ান পার সেকেন্ড লিখলাম। ঠিক আছে, আর রেডিয়ানের জন্য তো কোনো মাত্রা ছিল না, তাহলে সেটা বাদ, যেটা সেকেন্ড ইনভার্স 1 আছে সেটার জন্য টি ইনভার্স 1, এতটুকু লিখছি। ঠিক আছে, এরপর 3 নম্বরে কৌণিক ত্বরণ, আলফা, রেডিয়ান, সেকেন্ড ইনভার্স 2, টি ইনভার্স 2। এরপরে 4 নম্বরে আছে কৌণিক ভরবেগ। রৈখিক ভরবেগকে আমরা প্রকাশ করি পি দিয়ে, কিন্তু কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এল দিয়ে। তো এটা ভর এবং বেগের গুণফল কি আসে, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1, এবং আমরা এর মাত্রা কি পাই, এম এল স্কয়ার টি ইনভার্স 1।
এরপর আমরা যদি কয়েকটা বেসিক লাইন মনে রাখি তাহলে সেটা আমাদের সিকিউর ক্ষেত্রে অনেক কাজে দিবে। সেগুলি কি? সেটা হচ্ছে রৈখিক বেগ, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। কোনটাকে কিভাবে প্রকাশ করে সেটা আমরা জানি। এখন আমরা হচ্ছে লাস্ট কিছু সমীকরণ আমরা যেগুলো হচ্ছে এমনি স্বাভাবিকভাবে রৈখিক বেগের ক্ষেত্রে দেখেছিলাম, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কৌণিকের ক্ষেত্রে কি হবে? ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। আমরা দেখেছিলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা এখানে কি হবে? থিটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এরপর আমরা জানতাম হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এখানে আমরা সেটা কিভাবে লিখবো? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা এস, এস না থিটা। এরপর আমরা জানতাম হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। এটা আমরা লিখবো থিটা ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইড বাই টু ইন্টু টি। এরপর আরেকটা এস ইকুয়াল টু বিটি ছিল না, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে থিটা ইকুয়াল টু ওমেগা টি। তাহলে কৌণিক ভরবেগকে প্রকাশ করবো আমরা হচ্ছে এল দিয়ে। স্বাভাবিকভাবে আমরা বলকে প্রকাশ করি এফ দিয়ে, কিন্তু কৌণিক বল বা এটাকে বলা হয় টর্ক, এটাকে প্রকাশ করা হয় টাও দিয়ে। ঠিক আছে? এখন রৈখিক গতি জড়তার ভ্রামক ছিল এম, কিন্তু কৌণিক গতির জড়তার ভ্রামক কি? আই। ঠিক আছে? আই হচ্ছে জড়তার ভ্রামক। তারপর বাকি যা সমীকরণ আছে যেগুলি আমরা এতদিন জানতাম, এফ ইকুয়াল টু এম এ, এটাকে কিভাবে লিখবো? এটাকে আমরা এফ ইকুয়াল টু এম এফ কে টাও, টাও ইকুয়াল টু আই আলফা। এরপর আর কি আছে? এফ ইকুয়াল টু এম এটা লিখলাম, এফ ইকুয়াল টু এম এর পরে আছে ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, এটাও জানতাম গতিশক্তি। তো এখন ই কে আমরা কিভাবে? ই ইকুয়াল টু হাফ এম তো হচ্ছে রৈখিক গতি জড়তা, তো এখন সেটা এখানে কি হবে? আই ব্যাক ওমেগা স্কোয়ার। ঠিক আছে? এরপর অর্থাৎ এম এর পরিবর্তে আই ইউজ করবো এখানে কৌণিক গতির ক্ষেত্রে। ইকে তারপর পি ইকুয়াল টু এম বি অর্থাৎ ভরবেগ, এখানে এল ইকুয়াল টু আই ওমেগা। এরপর ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এখানে লিখবো কি? ডাব্লিউ ইকুয়াল টু টাও থিটা, ডাব্লিউ ইকুয়াল টু টাও থিটা। ঠিক আছে? এরপর একটা বস্তু, ধরো এটা একটা বিন্দু, এইভাবে ঘুরে আসবে, তার মানে এটা 360 ডিগ্রি পথ অতিক্রম করবে বা 2 পাই রেডিয়ান পথ অতিক্রম করবে। ধরো একটা বস্তু ঘুরতে ঘুরতে অনেক পরিমাণ ঘুরলো, কতটুকু পরিমাণ ঘুরলো সেটা বলা নেই। ধরো প্রশ্ন বলে দিল কি, সেটা হচ্ছে থিটা এর মান হচ্ছে টোটাল একটা মান বের হলো কি, সেটা ধরো 1020 ডিগ্রি পর্যন্ত সেটা সরণ অর্থাৎ কৌণিক সরণ, থিটা সমান হচ্ছে 1120 দিয়ে দিল। এখন তোমাকে বললো যে ঘূর্ণন সংখ্যা, যেহেতু কৌণিক গতির হিসাব, তখন তোমাকে বলতে পারে ঘূর্ণন সংখ্যা, থিটার মান দেওয়া আছে, ঘূর্ণন সংখ্যা বের করতে বলছে। ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু থিটা বাই 2 পাই। থিটার মান যেটা আসবে, সরণ যতটুকু হবে সেটাকে যদি তুমি 2 পাই দিয়ে ভাগ করো তাহলে তুমি হচ্ছে ঘূর্ণন সংখ্যা পেয়ে যাবে। এরপর ঘূর্ণন সংখ্যার পরে হচ্ছে আরেকটা
রৈখিক বেগ ও হচ্ছে কৌণিক বেগের মধ্যে যদি একটা সম্পর্ক দেখায়, রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি? b ইকুয়াল টু ওমেগা। অর্থাৎ তার মানে কি, রৈখিক বেগ হবে হচ্ছে কৌণিক বেগ এবং হচ্ছে ব্যাসার্ধের গুণফল। এরপর আরেকটা আছে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, সেটা কি হবে? সেটা হবে a ইকুয়াল টু আলফা। সেম। এরপর আমাদের একটা লাইন মুখস্থ রাখতে হবে, যেটা হচ্ছে থিওরির মতো। যেমন ধরো, সেটা হচ্ছে একটা বস্তু যদি ঘূর্ণায়মান হয়, তাহলে ঘূর্ণায়মান কোন বস্তুর সর্বোচ্চ রৈখিক বেগ, কাজ করে কোথায়? কাজ করে তার প্রান্তে। ঘূর্ণায়মান কোন একটা বস্তু সর্বোচ্চ রৈখিক বেগ কাজ করবে তার প্রান্তে। এবার আসবো হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক জিনিসটা কি? দেখো, ধরো এটা একটা রেখা, ধরলাম এটা একটা অক্ষ, এটা একটা বস্তু। এখন দেখো, এই রেখা থেকে এই বস্তুর দূরত্ব কিরকম? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ধরো এখানে বস্তুটা একটা বস্তু ধরলাম, যেটার পর m1, এখানে একটা বিন্দু, এটার পর ধরো m2, এটা এই জায়গায় একটা বিন্দু, এটা হচ্ছে m3, এইভাবে ধরলাম। তো এখান থেকে এতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকু দূরত্ব, এক একটার ক্ষেত্রে এক এক রকম, r1, r2, r3। ঠিক আছে? এই বিন্দুগুলোর দূরত্ব এক একটার বড় হচ্ছে আলাদা আলাদা এবং দূরত্ব হচ্ছে আলাদা আলাদা। তাহলে আমরা যদি এখন এখানে জড়তার ভ্রামকটা লিখি, সেটা I ইকুয়াল টু কি হবে? m1 r1 স্কয়ার m2 r2 স্কয়ার প্লাস এবার ডট 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 সবগুলো বিন্দুর জন্য বের করলে পুরো বস্তুটার জড়তার ভ্রামকটা বের হবে। তো আমরা এখানে জড়তার ভ্রামক তাহলে কিভাবে বুঝতে পারি? এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব r1। ঠিক আছে? তো এখন জড়তার ভ্রামকের সংজ্ঞাটা কি? জড়তার ভ্রামকের সংজ্ঞা হচ্ছে অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোন বস্তু, অক্ষের সাপেক্ষে ধরো এই বস্তুটা ঘূর্ণায়মান আছে, অক্ষ থেকে ওই বস্তুর হচ্ছে কণাগুলোর ভর এবং হচ্ছে দূরত্বের বর্গের গুণফলকে বলা হয় গুণফলের সমষ্টি। এই যে সমষ্টিগুলোকে বলা হয় একসাথে জড়তার ভ্রামক। তো এইভাবে আমি কি প্রত্যেকটা বিন্দুগুলো বের করতে পারবো? অর্থাৎ কোন একটা অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোন একটা বস্তু প্রত্যেকটা বিন্দুর ভর এবং হচ্ছে ওই বিন্দুগুলো থেকে অক্ষের দূরত্বের বর্গের গুণফলের যোগফলগুলোকে বলা হয় হচ্ছে যোগফল, যে সমষ্টিটা পাবে সেটা হচ্ছে মূলত জড়তার ভ্রামক। তাহলে মানে এই যে এইভাবে জড়তার ভ্রামকটা নির্ণয় করবে, কিন্তু এইভাবে তো সম্ভব না, সবগুলো বিন্দুর ভর তো আর বের করা ঝামেলা। তো সেজন্য আমাদের একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু দরকার, যে বিন্দু থেকে হচ্ছে আমরা কি করব, ওই মানটা বের করব। তাহলে আমরা লিখি I ইকুয়াল টু mk স্কয়ার। এখানে এই kটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো এখানে একটা ভর দিয়ে আমরা কেমনে বুঝবো? এখানে এই mটা হচ্ছে মূলত ভর কেন্দ্রে বস্তুর ভর। আর আমরা জানি ভর কেন্দ্র হচ্ছে এমন একটি বিন্দু, যে বিন্দুতে বস্তুর সমগ্র ভরটা হচ্ছে কেন্দ্রীভূত থাকে। তার মানে ওই একটা বিন্দু থেকে যদি আমি অক্ষের সাপেক্ষে দূরত্ব কতটুকু সেটা হিসাব করি, যে দূরত্ব পেলাম সেটা আমি ধরলাম চক্রগতির ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা পেলাম, সেটা স্কয়ার করে যে মানটা বের করব সেটাই হবে কি? আমার জড়তার ভ্রামক। ঠিক আছে? অর্থাৎ সবগুলো ভর আমি হিসাব করব না,
আমি শুধুমাত্র ওই একটা বর কেন্দ্র থেকে হিসাব করব, তারপর দূরত্বটাকে কে ধরলাম। তার মানে আমি চিত্রটা যদি আবার আঁকি, তাহলে দেখো এটা হচ্ছে অক্ষ, এ হচ্ছে এই বস্তুটা, ধরো এটা সমগ্র বর হচ্ছে এই জায়গায় কেন্দ্রীভূত, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কে, এটার পুরো বস্তুটার বর এখন আমি পেলাম হচ্ছে এম, এই বিন্দুতে যে বরটা পেলাম সেটাই, আর এটা হচ্ছে অক্ষ। তাহলে জড়তার ভ্রামক I ইকুয়াল টু mk স্কয়ার। তাহলে জড়তার ভ্রামক আমরা বুঝলাম। এখন চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি? চক্রগতির ব্যাসার্ধ এখানে দেখা যাচ্ছে যে ঘূর্ণনরত কোন একটা বস্তুর সমস্ত বরকে কোন একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে, এমন কোন বিন্দুতে যদি কেন্দ্রীভূত থাকে যার সাপেক্ষে জড়তার ভ্রামক বস্তুর সমগ্র বরের জড়তার ভ্রামকের সমান হবে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে, অর্থাৎ সেটা থেকে যে দূরত্ব, অর্থাৎ ঘূর্ণনরত কোনো বস্তুর সমস্ত বরকে যদি এমন কোনো বিন্দুতে আমি কেন্দ্রীভূত করা যায় যার জড়তার ভ্রামক পুরো বস্তুর জড়তার ভ্রামকের সমান, যার জড়তার ভ্রামক পুরো বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তবে অক্ষ থেকে ওই বিন্দুর লম্ব দূরত্বকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। মানে মূলত এখানে বর কেন্দ্রটাই বুঝাচ্ছে। মানে কি বলছে, যে এমন কোনো বিন্দু যদি আমি পাই যেই বিন্দুর বর বস্তুর সমগ্র বিন্দুগুলোর হচ্ছে বরের সমান, এবং ওই বিন্দু থেকে হচ্ছে অক্ষের যে দূরত্ব সেটাই মূলত হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এখন এই চক্রগতির ব্যাসার্ধের একক হচ্ছে মিটার, অবশ্যই দূরত্বের একক হচ্ছে মিটারই হবে। এরপর হচ্ছে জড়তার ভ্রামকের একক এখন কি হয়, জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কয়ার। কেন? কারণ হচ্ছে এটার একক যদি মিটার হয়, মিটারকে আমি বর্গ করব মিটার স্কয়ার, আর এম তো বরের একক কেজি। ঠিক আছে, এরপর এখন জড়তার ভ্রামকের ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে দুইটা উপপাদ্য আছে। এই উপপাদ্যগুলো যদি লিখি, দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। প্রথমে লম্ব অক্ষ উপপাদ্যটা আমি যদি দেখি, এখানে দুইটা উপপাদ্য, একটা লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য, অর্থাৎ এটা আগে লিখি, উপপাদ্যটা লিখি। কোন পাতলা সমতল পাতের তলে অবস্থিত দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামক হবে অক্ষদ্বয়ের ছেদবিন্দুতে তলের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। কোন পাতলা সমতল পাতের তলে অবস্থিত দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামক হবে অক্ষদ্বয়ের ছেদবিন্দুতে তলের লম্ব অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এটা একটা যদি পাত হয়, এদিকে ধরো এক্স, এদিকে ধরো ওয়াই, এটা বরাবর লম্ব হচ্ছে জেড, এটার জড়তার ভ্রামকের সমান হয়ে যাবে। এই দুইটার জড়তার ভ্রামক এটার জড়তার ভ্রামকের সমান হবে। সেটা কিরকম, যদি লিখি, যদি পাতের উপর অবস্থিত দুইটি লম্ব অক্ষ এক্স ও ওয়াই হলে আমরা পাবো কি, সমীকরণটা পাবো আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই জেড। ঠিক আছে, এখন যদি সেটা এক্স এবং ওয়াই না হয়ে যদি ওয়াই ও জেড হয়, তাহলে আমরা কি লিখবো, ওয়াই প্লাস আই জেড ইকুয়াল টু আই এক্স। যদি জেড ও এক্স হয় তাহলে কি লিখবো, আই জেড প্লাস আই এক্স
ইকুয়াল টু আই ওয়াই, এভাবে মূলত হবে। তাহলে এটাই ছিল লম্ব অক্ষ উপপাদ্য। এরপর হচ্ছে যে সমান্তরাল অক্ষ উপপাদ্য, যেটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আগে সমীকরণটা লিখে ফেলি। আইজি প্লাস এম কে স্কোয়ার আই ইকুয়াল টু আইজি প্লাস এম কে, না এখানে কে না ধরে এইচ ধরি, কারণ যেহেতু এখানে ওই এইচ দিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে সমীকরণটা। এটা কিরকম দেখা যাচ্ছে, যেমন সমান্তরাল অক্ষ উপপাদ্য, তার মানে কি এ একটা অক্ষ আর এ হচ্ছে একটা বস্তু। ধরো বস্তুর সমগ্র ভর অর্থাৎ ভর কেন্দ্র হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুতে সমস্ত ভরটা ক্রিয়া করতেছে, আমি এই বিন্দু বরাবর একটা অক্ষ টানলাম, ঠিক আছে, এই অক্ষ। তো দেখো এখান থেকে এই এতটুকু পর্যন্ত দূরত্বটা হচ্ছে এইচ। স্বাভাবিক, এটা তো আমরা আগেই দেখছি যে জড়তার ভ্রাম্যকে, সেটা আমরা আগেই দেখছিলাম। তো আমি এই বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তো সেই জন্য আমি এখানে জড়তার ভ্রাম্যক পেয়ে গেছি এম এস স্কোয়ার, এটা স্বাভাবিকভাবে। কিন্তু বস্তুটা আবার নিচক্কের উপরে ঘুরতেছে, অর্থাৎ নিজে নিজে ঘুরে 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 ঘুরে, অর্থাৎ পৃথিবী যেমন ঘুরে, এটা ধরো সূর্য, পৃথিবীটা নিচক্রের আহ্নিক গতির কারণেও ঘুরতেছে আর বার্ষিক গতির কারণেও ঘুরতেছে। তো বস্তুটা যখন নিচক্রের উপর ঘুরতেছে, তখন এখানে আমি যে অক্ষটা দেখলাম, এই অক্ষের ক্ষেত্রে এটার জন্য একটা আমাকে জড়তার ভ্রামক বের করতে হবে, যেহেতু নিচক্রের উপর ঘুরতেছে, সেটা হচ্ছে আইজি। এটার সাথে আমি যদি আইজিটা যোগ করে দিই, তাহলে আমি ফুল জড়তার ভ্রামকটা পেয়ে যাব। নিচক্রের উপর জড়তার ভ্রামক, সাথে হচ্ছে যে অক্ষকে সাপেক্ষে হচ্ছে কেন্দ্র করে সেটা ঘুরতেছে, অর্থাৎ চারপাশে ঘুরতেছে, সেটার সাপেক্ষে জড়তার ভ্রামক, দুইটা যোগ করে দিলে আমি হচ্ছে বস্তুর পুরো জড়তার ভ্রামকটা চলে আসবে। এখন বিভিন্ন শর্তে জড়তার ভ্রামক গুলো কিরকম হয়। সমান্তরাল অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে হচ্ছে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধর মধ্যে কি কি সম্পর্ক আছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়। ধরো এটা একটা সুষম দণ্ড, প্রথমে 1 নাম্বার দিই। এক নাম্বার দিয়ে এটা একটা ধরো সুষম দণ্ড, এই দণ্ডটার লম্বভাবে বরাবর মধ্যবিন্দু দিয়ে ধরো, মধ্যবিন্দুতে একটা অক্ষ অঙ্কন করলাম, এই দণ্ডটার মধ্যবিন্দুতে আমি যদি একটা অক্ষ অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে এই অক্ষের সাপেক্ষে এই দণ্ডের জড়তার ভ্রামক কি হবে। ধরো সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে L, হ্যাঁ, তাহলে জড়তার ভ্রামক I ইকুয়াল টু 1/12 ml স্কয়ার, ঠিক আছে। এখন হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কি হবে, K ইকুয়াল টু L/2√3। এখন এটা এত কিছু দেখানোর দরকার নেই, কারণ হচ্ছে আমরা জানি এখানে এটা Kটা কিভাবে বের করলাম, I ইকুয়াল টু mk স্কয়ার, এইটা মূলত ইউজ করে আমরা করছি। এখানে I এর জায়গায় mk স্কয়ার যদি বসাই, mk স্কয়ার সমান হাফ ml স্কয়ার, কাটা, তাহলে k স্কয়ার, এখান থেকে k স্কয়ার এইদিকে রুট করে দিলে এখানে যেটা হচ্ছে হাফ ছিল না, এটা হচ্ছে 12 হবে, যেহেতু মধ্যবিন্দু দিয়ে যাবে, তাহলে এটা 12। তাহলে k সমান হচ্ছে 2√3 ডিভাইড বাই উপরে হচ্ছে L, নিচে হচ্ছে 2√3, ঠিক আছে। আচ্ছা, দুইটা তো, একটা তো দেখাইছি, এরপরে বাকিগুলো কি কি একসাথে লিখে দিছি। সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে যদি যায়, এই একটা দণ্ড, সেটার এক প্রান্ত দিয়ে যদি যায়, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ অক্ষটা যদি এক প্রান্ত হয়, তাহলে I ইকুয়াল টু 1/3 ml স্কয়ার, আর চক্রগতির ব্যাসার্ধ K ইকুয়াল টু L/√3। পাতলা বৃত্তাকার চাকতি যদি কেন্দ্র দিয়ে অবিলম্ব গমনকারী অক্ষের সাপেক্ষে হয়, I ইকুয়াল টু হাফ mr স্কয়ার, K ইকুয়াল টু L/√2। এখানে আটটা হচ্ছে ব্যাসার্ধ। এরপর হচ্ছে এখানে যেটা এটা আর এটা আরই হবে,
এরপর বাকি যা আছে পাতলা গোল চাকতি যে কোনো ব্যাসের সাপেক্ষে গেলে i = 1/4 mr স্কয়ার k = r/2। পাতলা গোল চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে গেলে i = 3/2 mr স্কয়ার k = √3/2 r। নিরেট চোঙ ও নিজস্ব অক্ষের সাপেক্ষে গেলে i = 1/2 mr স্কয়ার k = r/√2। আর এখানে 7 নম্বরটা লিখে দিলাম, নিরেট গোলকের ব্যাসার্ধের সাপেক্ষে গেলে i = 2/5 mr স্কয়ার k = √2/5 r। এরপর 8 নম্বরে আছে হচ্ছে একটাই শুধু পাতলা সুষম আয়তাকার পাতের কেন্দ্রবিন্দু দিয়ে এবং অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, সেটা হলে i = 1/2 m l² + b² একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। এরপর k = √l² + b² / 2√3। এটাই। এরপর আমরা চলে যাব হচ্ছে, এখন এগুলি গেল, এখন আমরা জানবো টর্ক নিয়ে। টর্ক নিয়ে যদি একটু জানি, দেখো এটা শেষ, অর্থাৎ জড়তার ভ্রামক এর বাইরে আর তেমন কিছু নাই। এরপর টর্ক। টর্কটা দেখো, আমরা বলেছিলাম যে রৈখিকে আমরা যেটা এফ বলি সেটা হচ্ছে কণিকের টাও, এটা হচ্ছে টর্ক হয়ে যায়, এটা টাও চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো তার মানে এটা একটা বল, এটা কণিক বল। কণিক বল কিভাবে কাজ করবে, যেমন এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, এটা কেন্দ্র, এটা আর, তো রৈখিক স্পর্শক বরাবর হচ্ছে এফ, যেটা রৈখিক বেগ ছিল এফ ভেক্টর, ঠিক আছে। এটা আর ভেক্টর হিসেবে প্রকাশ করলাম। তো আমরা বলেছিলাম রৈখিক এবং কণিকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কিভাবে লিখতে পারি, টাও ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর ইনটু হচ্ছে রৈখিক বেগের ভেক্টর গুণফলকে বলা হয়, ব্যাসার্ধ ভেক্টরের সাথে রৈখিক বলের ভেক্টর গুণফলকে বলা হয় কণিক, যেটা টর্ক, এটা একটা ভেক্টর। এরপর আমরা এটা সমীকরণটা পেলাম টর্ক পাওয়ার পর, তাহলে আমরা এই জিনিসটাকে ব্যাখ্যা করে লিখে দিলে সেটা সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে টাও ইকুয়াল টু আমরা লিখতে পারি স্বাভাবিকভাবে আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। এর একক হচ্ছে নিউটন মিটার। এরপর এখানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে হচ্ছে, তাহলে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু হচ্ছে ঘূর্ণায়মান থাকবে তখন সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারবো টাউ ইকুয়াল টু আর এফ, কারণ তখন এখানে থিটার মান হয়ে যাবে 90 আর সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90, হ্যাঁ সাইন 90 এর মান হচ্ছে 1, সাইন 90 এর মান হচ্ছে 1, সেই জন্য যখন কোনো বস্তু এইভাবে বৃত্তাকার পথে থাকবে তখন এই যে থিটাটা সেটা হয়ে যাবে 90 ডিগ্রি, তখন হচ্ছে আমরা ডাইরেক্ট হচ্ছে এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। এটাই হচ্ছে যে একক। বাস, টর্কের মধ্যে এইটুকুই আছে। টর্কের পরে আমরা চলে যাব কৌণিক বেগ। কৌণিক বেগ তো আমরা কৌণিক বেগ না কৌণিক ভরবেগ নিয়ে জানতে হবে। ভরবেগ কি দিয়ে প্রকাশ করে, যেটা আমরা রৈখিক বেগের ক্ষেত্রে এটা পি দিয়ে প্রকাশ করি, সেটা এখানে এল দিয়ে প্রকাশ হয়। তো যদি লিখি, যেমন ধরো এটা একটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তাকার পথে এটা কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, এদিক বরাবর হচ্ছে যে ভরবেগটা কাজ করতেছে সেটা হচ্ছে রৈখিক ভরবেগ এবং এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি কি, কৌণিক ভরবেগ সমান হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এর সাথে হচ্ছে রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে আমরা লিখতে পারি এল ইকুয়াল টু আর পি সাইন থিটা। তো যখন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি হবে তখন এল ইকুয়াল টু আর পি, অর্থাৎ বৃত্তাকার পথের ক্ষেত্রে এল ইকুয়াল টু আর পি আমরা লিখতে পারবো। এখন এল ইকুয়াল টু ভরবেগ এম বি, পি ইকুয়াল টু এম বি, যেহেতু এম এর পরিবর্তে আই এবং আই ওমেগা, এটাও চাইলে আমরা লিখতে পারি, ঠিক আছে। এরপর আমরা জানি আই ইকুয়াল টু, আমরা জেনেছিলাম ওখানে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু বর এবং হচ্ছে দূরত্ব স্কয়ার এম কে স্কয়ার। ধরো আমি দূরত্বটাকে এখানে প্রকাশ করলাম আর দিয়ে, এম আর স্কয়ার, এমটা হচ্ছে বর, তো আমি এখানে লিখতে পারি না এল ইকুয়াল টু এম আর স্কয়ার ওমেগা, অর্থাৎ কৌণিক ভরবেগকে আমি লিখতে পারি চাইলে এল ইকুয়াল টু এম আর স্কয়ার ওমেগা। এরপর এখন হচ্ছে এই কৌণিক ভরবেগের আমি যদি মাত্রা হিসাব করি এম, এখানে এই কৌণিক ভরবেগের মাত্রা কি হবে, এম এল স্কয়ার টি
t⁻²। এটা হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা। কৌণিক ভরবেগের মাত্রা এবং এককগুলো ভালোভাবে লিখে দিই, আমরা নির্ণয় করি। এখানে এটার মাত্রা হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1, এটা একক। তাহলে মাত্রা কি হবে? মাত্রা কেজির জন্য m, লিটার মিটার এল স্কয়ার t⁻1, এটা হবে মাত্রা। তাহলে কৌণিক ভরবেগের একক এবং হচ্ছে মাত্রা দেখলাম। এরপর কৌণিক ভরবেগের মধ্যে এগুলি বাদ আর তেমন কিছু নাই। এবার নিউটনীয় বলবিদ্যার হচ্ছে একদম শেষ টপিক, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, ব্যাংকিং কোণ, এগুলি কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। এটা অনেক গুরুত্বপূর্ণ টপিক, আর কারণ এখান থেকে দেখা যায় ব্যাংকিং কোণ নিয়ে বারবারই প্রশ্ন আসে। প্রথমে আমরা যদি বলি এটা একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তাকার পথে কোন একটা বস্তু ঘূর্ণায়মান আছে, এই ধরো বস্তু, যে বস্তুর বর হচ্ছে m, তো এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে আমি একটা রশি দিয়ে টেনে সেটাকে ঘুরাচ্ছি। রশিটা যখন টানতেছে সেটা টান বল হচ্ছে টি। বস্তুটা বাইরের দিকে একটা বল কাজ করতেছে যেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, সেটা হচ্ছে এফসি। বস্তুটার বরের কারণে নিচের দিকে যে বলটা কাজ করে সেটা হচ্ছে এমজি। তাহলে দেখো এই এফসি বস্তুটাকে হচ্ছে বাইরের দিকে যে বলটা কাজ করতেছে সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল, এবং কেন্দ্রমুখী বল হচ্ছে ভিতরের দিকে কাজ করে। তো কেন্দ্র বিমুখী বল যেটা এফসি আমি লিখলাম, সে এফসি ইকুয়াল টু আমরা জানি এমবি স্কয়ার বাই আর। এফসি ইকুয়াল টু হচ্ছে এমবি স্কয়ার বাই আর। তো আমরা জানি একটা সমীকরণ আমরা দেখেছিলাম হচ্ছে যেটা সম্পর্ক বি ইকুয়াল টু ওমেগা, এটা তো আমরা জানতাম। বি ইকুয়াল টু ওমেগা ছিল না, কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। তো সেই মানগুলো যদি আমি এখানে বসাই, বি এম ওমেগা স্কয়ার আর স্কয়ার নিচে আর, তাহলে এম ওমেগা স্কয়ার আর পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেলাম কি কৌণিক কেন্দ্র বিমুখী বল এম ওমেগা স্কয়ার আর। তো এই বলটা আর এই বলটা তো সমান হবে, এমজি নিচের দিকে কাজ করছে। তাহলে এই টান বল, সুতার টান বল যদি আমাকে জিজ্ঞেস করে, এখানে সুতার টান হচ্ছে টি ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর লিখা যায়। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কোন একটা রাস্তায় যখন অনেকগুলো বাঁক আছে, যেমন ধরো এইভাবে, এটা একটা রাস্তা, যে রাস্তাটা এইভাবে বেঁকে গেছে। এখন এই রাস্তা বেঁকে যাওয়ার কারণে রাস্তাটা অনেকটা এভাবে হালকা একটু উঁচু হলো, এখানে একটা কোণ তৈরি করছে, এই কোণটা হচ্ছে ধরলাম থিটা। ঠিক আছে, এই কোণটা হচ্ছে থিটা। এই যে থিটা কোণ উৎপন্ন করলো, এখন দেখো তো এখান থেকে একটা যদি আমি লম্ব টানি, এই যে উচ্চতাটা পাবো সেটা হচ্ছে এইচ, সেটা হচ্ছে এইচ। আর এখান থেকে এতটুক যে ব্যাসার্ধ, অর্থাৎ রাস্তার যে দৈর্ঘ্য অর্থাৎ প্রস্থটা, সেটা হচ্ছে ডি। ঠিক আছে, এখন এটা তো আমি নিচের দিকে হিসাব করলাম, কিন্তু রাস্তাটা তো এইভাবে বাঁকা, এটা তো আমি নিচে আঁকলাম, তার মানে এটা না, এটার উপরেরটাই মূলত হচ্ছে এক্সওয়াল রাস্তা, এটা হচ্ছে নিচের দিকে আমি জাস্ট কোণটা বের করার জন্য সমতলের সাথে হিসাব করছি। এটা হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে ডি প্রস্থ। তাহলে আমরা জানি সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, এই লম্ব হচ্ছে এইচ ডিভাইড বাই ডি। এই সূত্রটা দিয়ে আমি খুব সহজে থিটার মানটা বের করতে পারবো, কারণ এখানে থিটার মানটা এত ছোট যে সাইন থিটা এবং হচ্ছে ইকুয়াল টু টেন থিটাও লেখা যায়, এতে কোনো সমস্যা হয় না। ইকুয়াল টু এইচ বাই ডি আমরা লিখতে পারি। আচ্ছা, এখন একটা গাড়ি যখন যাবে তখন কি হয়, এই একটা গাড়িটা অবশ্যই বেঁকে যাবে, যেহেতু রাস্তা হালকা বাঁকা করে থাকে। এখন কি জন্য হয়, যখন গাড়িটা বেঁকে যায় তখন দেখো গাড়িটার বর কাজ করবে ঠিক নিচের দিকে, এটা হচ্ছে এমজি। এরপর এই আর সাই একটা হচ্ছে ভেতরের দিকে বল কাজ করবে, একটা বাইরের দিকে বল কাজ করবে, এটার প্রতিক্রিয়া উপর দিকে কাজ করবে। ঠিক আছে, এখন যেহেতু রাস্তাটা এভাবে বাঁকা,
ঠিক আছে, এখন বাঁকা, সেই জন্য এদিক বরাবর একটা বল কাজ করবে। এদিকে কাজ করতেছে এমজি, কিন্তু গাড়িটা হচ্ছে বল প্রয়োগ করতেছে ঠিক এদিক বরাবর। যে বলটা কি, এই বলটা হচ্ছে এফ বল, কারণ গাড়িটা এভাবে বাঁকা আছে। গাড়িটা যেহেতু এভাবে বাঁকা, সেই জন্য এটা এদিক বরাবর একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফ। এখন এফ বলের বিপরীতে গিয়ে যে বলটা হবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। ঠিক আছে, এই এখন এই আর এর সাথে এদিকে আমরা পাচ্ছি যে এটাকে আমরা কোণ ধরলাম থিটা, তাহলে আমি এদিকে পাচ্ছি কি, এদিকে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে আর সাইন থিটা, যেহেতু থিটা কোণের বিপরীত দিকে, এদিকে হবে অবশ্যই আর কস থিটা। এরপর এটা হবে এফসি, যেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এটাই তো পেলাম। এখান থেকে আমরা এখন কি বুঝলাম, দেখো, এই আর সাইন থিটা ইকুয়াল টু এফসি। এই বল আর এই বল কিন্তু ব্যালেন্স করে ফেলছে, সেই জন্য আর সাইন থিটা ইকুয়াল টু এফসি, এটা আমি 1 নাম্বার ধরলাম। এরপর আর সাইন থিটা মানে আমরা জানি এফসি এর মান কি, এমবি স্কয়ার বাই আর, এটা তো। আর সাইন থিটা ইকুয়াল টু এমবি স্কয়ার বাই আর। এরপর আবার দেখলাম যেখানে আর কস থিটা, এই আর কস থিটাটা ব্যালেন্স করছে এমজি এর সাথে, তার মানে এটাকে আমি ধরলাম, এটাকে ধরলাম ধরো 2 নাম্বার, এটাকে ধরলাম আমি 3 নাম্বার। ঠিক আছে, এখন আমরা জানি tan ইকুয়াল টু কি, এদিকে যদি আমি লিখি, যদি আমি 2 নাম্বারকে 3 নাম্বার দিয়ে ভাগ করে কি হয়, আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা ইকুয়াল টু কি আসে, এমবি স্কয়ার বাই আর ডিভাইড বাই এমজি। তাহলে কি হয়, এখানে আর আর কাটা, তাহলে tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার আর ইন্টু, এখানে এম ছিল, ইন্টু এখানে উপর 1 নিচে এমজি, এই এম এম কাটা, তাহলে থাকতেছে আর জি ডিভাইড বাই, ওর হচ্ছে বি স্কয়ার ডিভাইড বাই আর জি। তাহলে আমরা পেয়ে গেলাম কি, tan থিটা সমান হচ্ছে, এখানে আমরা পাচ্ছি tan থিটা সমান হচ্ছে বি স্কয়ার বাই আর জি। এই জিনিসটা ব্যাংকিং কোণের ক্ষেত্রে লাগবে, কারণ এই যে কোণটা তৈরি হওয়ার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। ওই গাড়িটা একটা হচ্ছে বল পায়, কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী একটা বলের মাধ্যমে ব্যালেন্স করে, সেটাকে বলে ব্যাংকিং কোণ। আর এই ব্যাংকিং কোণটা আমরা এখান থেকে খুব সহজেই থিটার মানটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই যে মধ্যবর্তী, অর্থাৎ যে অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণটা এখানে তৈরি হলো, সেটা হচ্ছে ব্যাংকিং কোণ। তা tan থিটা ইকুয়াল টু বি স্কয়ার বাই আর জি। এখন এটা তো আমরা যে কোনো গাড়ির ক্ষেত্রে দেখলাম, কিন্তু সাইকেল কি করবে, সাইকেল নিজেই বেঁকে যাবে। সাইকেলের ক্ষেত্রে কি হয়, সেম ঘটনাটাই ঘটে। সাইকেলের ক্ষেত্রে যদি আমি একটু করে দেখাই, সেটা কিরকম হয়, রাস্তা ঠিক হয়ে থাকবে, সাইকেল নিজেই বেঁকে গেল, এভাবে বেঁকে যায় অনেক সময়, সাইকেল ব্যালেন্স করার জন্য বেঁকে যায়। তাহলে কি হবে, এদিক বরাবর আর সাইন থিটা, এদিক বরাবর হচ্ছে বেঁকে, অর্থাৎ এদিক বরাবর কাজ করবে হচ্ছে বলটা দিবে এফ, এদিক বরাবর হচ্ছে আর, এদিকে হচ্ছে আর কস থিটা, এখানে একটা থিটা, এই নিচের দিকে কাজ করবে কি এমজি, আর এদিক বরাবর হচ্ছে এফসি। তাহলে সেম ভাবে, সেম না চিত্রটা, শুধু চাকাটা বেঁকে গেছে, এবার রাস্তাটা হচ্ছে একটু উঁচু করা ছিল। এরপর আমরা গেলাম পরবর্তী টপিক। পরবর্তী টপিকটা কি, তাহলে আমরা জেনেছিলাম হচ্ছে কিছু শর্ত ছিল, এগুলি লিখে দিই, বি স্কয়ার বাই আর জি। এখানে একটা বি বের হবে, যেটা হচ্ছে ব্যাক, অর্থাৎ যে বেগে হচ্ছে গাড়িটা যাবে বা সাইকেলটা যাবে, এটা ব্যাংকিং কোণের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছিলাম, তো যে বেগে যাবে। তা এখন হচ্ছে যদি বি এর মান, যদি হচ্ছে যে, অর্থাৎ একটা দিয়ে দিবে, ধরো যে এখানে একটা বি এর মান পাবা, অর্থাৎ এখানে যে বি এর মানটা পাবা সেটা হচ্ছে নিরাপদে কতটুকু চলতে পারে। এখন ধরো বললো কি, একটা গাড়ি সর্বোচ্চ 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে নিরাপদে যেতে পারবে, যেতে পারবে। এখন তার মানে কি, এই যে তুমি গাড়ির ব্যাগ যেটা পেলা, সে ব্যাগটা যদি 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 এর সমান হয়, তাহলে হবে এফসি সমান হচ্ছে আর সাইন থিটা।
গাড়িটা নিরাপদে চলে যেতে পারবে। তখন কেন্দ্রমুখী আর বিমুখী বলের মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। এখন ধরো এই ব্যাগটা হচ্ছে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 থেকে বেশি হলো, তাহলে সেক্ষেত্রে বাইরের দিকে হেলে যাবে। অর্থাৎ ঘর্ষণ বল দিয়ে তোমাকে হচ্ছে সেটা প্রতিহত করতে হবে। ঘর্ষণ বল না থাকলে ছিটকে চলে যাবে। তাহলে সেটা কি হবে, এফ সি আর সাইন থিটা। এখন ধরো ব্যাগটা কম হলে এফ সি কম হবে আর সাইন থিটা থেকে, তখন সেক্ষেত্রে কি হবে, কম হলে যাত্রীরা বাঁকের ভেতরের দিকে হেলে পড়বে। কেন্দ্রমুখী বল বেশি হওয়ার কারণে যাত্রীরা হচ্ছে বাঁকের ভিতরের দিকে হেলে পড়বে, আর সাইন থিটা বেশি মানে তারা ভিতরের দিকে হেলে পড়বে। এখন ধরো এমন একটা রাস্তা দিয়ে গেলাম যে রাস্তায় কি নাই, কোনো ব্যাংকিংই নাই, সমান একটা রাস্তা, কিন্তু বাঁকটাও সমান, হালকা উঁচুও করে দেয় নাই বা নিচুও করে দেয় নাই, এই হচ্ছে বাঁক, কিন্তু রাস্তা সমান। এখন একটা গাড়ি যাচ্ছে, সাইকেল না, একটা গাড়ি, তো গাড়ি তো আর হচ্ছে বেঁকে যেতে পারবে না। তাই এখন সেই মুহূর্তে গাড়িটা কি করবে, গাড়িতে একটা উপায় আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল কাজে লাগিয়ে সেটা চলে যাওয়া। সেক্ষেত্রে দেখো এদিক বরাবর একটা বল, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, সেম 4টা বল। তো নিচের দিকে তো এমজি কাজ করবে, উপরের দিকে আর প্রতিক্রিয়া, এদিকে কাজ করবে একটা বল, এদিকে কাজ করবে একটা বল। এদিকে এখন তো হচ্ছে আর সাইন থিটাও নাই, আর ওই বলগুলোও নাই। ওই যেটা ব্যাংকিং কোণের মাধ্যমে কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল যেগুলি ছিল সেগুলি নাই। এখন হচ্ছে এখানে এফ এস ঘর্ষণ বলকে কাজে লাগাতে হবে। এই এফ এস যেটা কেন্দ্র বিমুখী বল সেটা হচ্ছে এফ সি ধরলাম, আর ঘর্ষণ বল এবং হচ্ছে কেন্দ্র বিমুখী বল দুইটাকে সমান হতে হবে, না হলে গাড়িটা ব্যালেন্স হবে না। তখন কি হবে, তখন হচ্ছে দেখো আর ইকুয়াল টু এমজি এবং এফ এস সমান হচ্ছে এফ সি। এখন আমরা জানি এফ এস সমান, আমরা প্রথমেই দেখেছিলাম মিউ এস আর, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখন এখানে আর এর মানটা এমজি, মিউ এস এমজি, তাহলে এফ এস সমান হচ্ছে মিউ এস এমজি। তা এখন দুর্ঘটনা কখন ঘটবে না, দুর্ঘটনা না ঘটার জন্য শর্ত কি হতে হবে, এই এফ সি এর মানটা কি হতে হবে, অর্থাৎ গাড়িটা যাতে ভেতরে থাকে, বাইরে যাতে ছিটকে না যায়, সেজন্য এই এফ সি এর মানটা হচ্ছে কম হতে হবে। এফ সি এর মান যদি বেশি হয় তাহলে গাড়িটা বাইরের দিকে চলে যাবে। এফ সি এর মানটা সেজন্য কম হতে হবে, অথবা সমান হলে গাড়িটা একদম রিক্স, মানে রিক্স ছাড়া পার হয়ে যেতে পারবে, অর্থাৎ রিক্স ছাড়া টার্ন করে চলে যেতে পারবে। এখন এফ সি এর মান বেশি হতে পারবে না, কম হলে সমস্যা নেই, গাড়ি ভিতরে থাকবে, কিন্তু বেশি হলে গাড়িটা বাইরের দিকে ছিটকে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, অথবা সমান হতে পারে। তো আমরা এখন লিখি, এখানে আমরা যেগুলি পেলাম, এফ সি এর মানটা এম বি স্কোয়ার বাই আর, এখানে এফ এস এর মান কি পেলাম, মিউ এস এম জি, তাহলে এখানে কি হয়, বি স্কোয়ার, এই এম এম কাটা, আমি ওই আরটাকে ওই পাশে পাঠাই দিলে আর এস আর জি, ঠিক আছে। তাহলে এখানে কি সমীকরণ হলো, সেই ক্ষেত্রে শর্ত কিরকম হবে, অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য, বাস এই ব্যাগের মানটা প্রশ্নে যা দেওয়া থাকবে তা বসে এটা বের করে ফেলবো, মিউ এস আর জি, এখানে রুট ওভার, বাস এই জিনিসটা। অর্থাৎ যদি ব্যাগের মান এইটার সমান বা হচ্ছে চেয়ে ছোট হয়, তাহলে সেক্ষেত্রে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে। এরপর সব চিত্র আসবে, শুধু একটা একটা চিত্র দিয়ে বুঝাবো। আনুভূমিক তলে বস্তুর ঘূর্ণন, ধরো আমি কোন একটা বস্তুকে এইভাবে ঘোরাচ্ছি, এইভাবে না, এভাবে আমি যখন কোন একটা বস্তুকে ঘোরাবো আনুভূমিকের সাথে, তখন কি হবে, এই ধরো বস্তুটা এইভাবে ঘুরছে, এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে এই কেন্দ্র বরাবর হচ্ছে যেটা, সেটা হচ্ছে টানবো, বাইরের দিকে কাজ করতেছে এফসি, ঠিক আছে। এখন হচ্ছে দেখো এখানে টি ইকুয়াল টু এফসি, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর, তাহলে টি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। অর্থাৎ যখন কোনো বস্তু আমি এইভাবে ঘোরাবো আনুভূমিক ভাবে, অর্থাৎ ঘোরাবো, তখন হচ্ছে সেটা কি হবে, টি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, তখন এই সমীকরণটা হবে। এরপর এখন আমি যখন কোনো বস্তু উলম্ব তলে ঘোরাবো তখন কি হবে, ধরো কোনো বস্তু আমি উলম্ব তলে ঘোরাবো, উলম্ব, যদি আমি উলম্ব তলে ঘোরাই, উলম্ব তলে মানে এইভাবে যেটা ঘুরি,
এইভাবে ঘুরবে উলম্ব তলে। তো উলম্ব তলের ক্ষেত্রে কি হয়, আমি আগে চিত্রটা যদি আঁকি, এই ধর একটা বস্তু এইভাবে ঘুরছে উলম্ব তলে, তখন তো নিচে একটা বল কাজ করবে, এটা হচ্ছে কেন্দ্র। ধরো আমরা কিছু কিছু পয়েন্ট গুলো দেখি, ধরো এই বিন্দুতে একটা দেখবো, এই বিন্দুতে একটা দেখবো, একদম সর্বোচ্চ বিন্দুতে একটা দেখবো, আর এই জায়গায় একটা দেখবো, এই জায়গায় একটা দেখবো। এই জায়গাগুলো দেখে ফেললে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। যেমন দেখো এই জায়গায় যদি আমি দেখি, একটা নিচের দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এমজি, দেখা যায়। হ্যাঁ, নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এমজি। এখন উপরের দিকে অবশ্যই টান বল থাকবে, সেটা হচ্ছে টান বল। এরপর এটা হচ্ছে ডি বিন্দু, এটা ধরলাম হচ্ছে সি বিন্দু, এটা ধরলাম কোন বিন্দু, এটা এ বি, এটা বি বিন্দু। ঠিক আছে, সি ডি, এটা ই, এটা এক্সট্রা আনছে, এটা দরকার নাই এমনিতে, তবুও দেওয়া। এই বিন্দুতে এখানে হচ্ছে এমজি, উপরের দিকে হচ্ছে টান বল। এখন নিচে যখন ঘোরাচ্ছি তখন হচ্ছে নিচে আরেকটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফসি। তার মানে আমি এখানে ডি বিন্দুতে কি পাচ্ছি, ডি বিন্দুতে আমি পাচ্ছি টান বল ইকুয়াল টু এফসি প্লাস এমজি। ঠিক আছে, এরপর হচ্ছে আমি দেখলাম এ বিন্দুতে, এ বিন্দুতে কি হয়, নিচের দিকে কাজ করতেছে টান বল, বাইরের দিকে হচ্ছে এফসি, এমজিও কাজ করতেছে নিচের দিকে। তাহলে এ বিন্দুতে আমি পাচ্ছি এফসি ইকুয়াল টু টি প্লাস এমজি। তাহলে আমি এটা যদি টি টান বলটাই লিখি, শুধু টান বল ইকুয়াল টু এফসি মাইনাস এমজি। ঠিক আছে, এরপর আমি বি বিন্দুতে যদি দেখি, বি বিন্দুতে এদিক বরাবর কাজ করতেছে এফসি। ঠিক আছে, বস্তুটা এখন এই জায়গায় এদিক বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি এমজি। এখন এখানে যে কোণটা উৎপন্ন করলো, ধরো এই জায়গায় উৎপন্ন হলো হচ্ছে এটা 90 ডিগ্রি, অর্থাৎ লেভেল আনুভূমিকের সাথে যেটা, সেটা হচ্ছে থিটা। অবশ্যই এটা কি হবে, 90 মাইনাস থিটা। বোঝা যাচ্ছে না? এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এখন এই বি বিন্দুতে তাহলে এখানে এদিক বরাবর কাজ করতেছে টান বল, এবং আরেকটা বল কাজ করতেছে, যেহেতু এখানে এমজি সাইন থিটা। কেন জানো আমি সাইন থিটা লিখলাম, 90 মাইনাস থিটা যদি আমি সাইন থিটার জায়গায় লিখি, তাহলে সেক্ষেত্রে আবার থিটাটা লিখলে সাইন থিটাই চলে আসে, কসটা হচ্ছে তখন কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, এমজি সাইন থিটা। কারণ এদিকে একটা আসলে থিটা হচ্ছে তখন, যদি আমি এদিকে আরেকটা লম্ব টানি, তাহলে এটা হচ্ছে এমজি সাইন থিটা, যেটা এভাবে কাজ করতেছে এদিক বরাবর। তাহলে আমি এখানে বি বিন্দুতে কি লিখতে পারি, বি বিন্দুতে আমি লিখতে পারি টি ইকুয়াল টু এফ সি মাইনাস এম জি সাইন থিটা। অর্থাৎ এই টান বলটা এ পাশে নিয়ে আসলে টান বল প্লাস এম জি সাইন থিটা দুইটা এক পাশে ইকুয়াল টু এফ সি, রক্ষান্তর করে এফ সি মাইনাস এম জি সাইন থিটা। এরপর সি বিন্দুতে কি হয় দেখি, সি বিন্দুতে দেখো এদিক বরাবর কাজ করতেছে কিন্তু এম জি, বাইরের দিকে এফ সি, এটা স্বাভাবিক কথা, এদিক বরাবর টান বল বাস। তাহলে আমরা যেটা সি বিন্দুতে আমরা কি লিখতে পারি, টান বল ইকুয়াল টু এফ সি। এরপর ই বিন্দুতে কি হচ্ছে, ই বিন্দুতে দেখো বাইরের দিক বরাবর কাজ করবে কি, বাইরের দিক বরাবর কাজ করবে এফ সি প্লাস এম জি কস থিটা। এফ সি প্লাস এম জি কস থিটা দেখা যায়, এফ সি প্লাস এম জি কস থিটা। কারণ আমি এদিক বরাবর যদি একটা লম্ব টানি, এখানে হচ্ছে থিটা, এই থিটা কোণ উৎপন্ন করছে, সেই জন্য এখানে আমি লিখলাম এফ সি প্লাস এম জি সাইন থিটা, কারণ এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে এম জি, আর এদিক বরাবর কাজ করতেছে হচ্ছে টি। তাহলে কি হয়, এখানে সি এর পরে আসতেছে এটা ই বিন্দুতে কি হয়, এখানে ই বিন্দুতে হচ্ছে টান বল টি ইকুয়াল টু এফ সি প্লাস এম জি কস থিটা। এটা একবার বোর্ডে আসছিল সিকিউতে, সেই জন্য লিখলাম টি ইকুয়াল টু এফ সি প্লাস এম জি কস থিটা। এখন একটা শেষ টপিক আছে, সেটা হচ্ছে যদি তুমি বালতিতে পানি নিয়ে ঘোরাও এইভাবে উলম্ব তলে, সেই ক্ষেত্রে কি করবে।
যখন তুমি উলম্ব তলে বালতিতে পানি নিয়ে ঘোরাবা, ধরো এই হচ্ছে একটা তোমার গতিপথ যেটা উলম্ব তলে এইভাবে ঘোরাচ্ছ, ধরো তোমার বালতিতে হচ্ছে পানি আছে, ধরো এই হচ্ছে একটা বালতি, এই বিন্দুতে এক বালতিটা দেখালাম, এই বিন্দুতে বালতিটার ক্ষেত্রে কি হবে, এই কয়েকটা বিন্দু আমি দেখাই, কারণ এই তিনটা বিন্দু দেখালে হয়ে যাবে। এদিক বরাবর কাজ করতেছে টি, টানবো, বাইরের দিকে কাজ করতেছে এফসি, স্বাভাবিক। এরপর এখানে নিচের দিকে কাজ করতেছে এমজি, উপরের দিকে হচ্ছে টানবো, সাথে কাজ করতেছে এফসি, আবার এখানে নিচের দিকে কাজ করতেছে এমজি, পাশেরটাও সেম, ওখানে যেভাবে দেখিয়েছিলাম। এখন যদি এখানে লিখি, অর্থাৎ যদি এই এফসি এই বিন্দুতে পানি পড়ার সম্ভাবনা আছে, কারণ তখন বালতিটা ডাইরেক্ট হচ্ছে একদম কাত হয়ে যাবে সর্বোচ্চ বিন্দুতে, এই বিন্দুতে পানি পড়ার সম্ভাবনা আছে, তো এই বিন্দুটা যদি কেন পানি পড়বে না, পানি না পড়ার ক্ষেত্রে আমাকে কি কাজগুলো করতে হবে, এই এফসি এর মানটা যদি এমজি এর চেয়ে বেশি বা সমান হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে পানিগুলো উপর দিকে টেনে রাখবে, এফসি পানিগুলোকে উপর দিকে টেনে রাখবে বলে পানি নিচে পড়বে না, তাই এফসি এর মান অবশ্যই বেশি হতে হবে। তাহলে এখন আমি এফসি মানে জানি হচ্ছে এমবি স্কয়ার বাই আর, এমজি এমএম কাঠা, তাহলে কি হয় রুট ওভার আরজি, অর্থাৎ এই শর্ত যদি মানে তাহলে পানি বালতি থেকে পড়বে না। এখন যদি রৈখিক বেগ আমাকে দেওয়া নেই, এটা তো রৈখিক বেগ, ধরো আমাকে দেওয়া আছে কণিক বেগ, তো এই মুহূর্তে আমার করণীয় কি, এফসি শর্ত কিন্তু সেম, তখন সেই ক্ষেত্রে আমরা কণিক বেগের ক্ষেত্রে কি জানি এম ওমেগা স্কয়ার আর আর জি। এখন এখানে আমার হচ্ছে কণিক বেগটা বের করতে হবে, রুট ওভার জি বাই আর, এটা কিন্তু এমজি ছিল, ঠিক আছে। এই দুইটা সত্য, একটা কণিক বেগে যখন দেওয়া থাকবে মান, তখন আমি বালতি থেকে পানি না পড়ার জন্য এই সত্যটা ইউজ করব, আর হচ্ছে রৈখিক বেগ দেওয়া থাকলে বালতি থেকে পানি না পড়ার জন্য এই সত্যটা ইউজ করব। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। এই চ্যাপ্টারে যা ছিল সবকিছু দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে সিকিউর জন্য যে ছবিগুলো দরকার বা যে চিত্রগুলো বোঝানো দরকার সবগুলো বোঝানোর চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।